মাস্টার্স শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে একটা এমএ শেষ পর্বের ক্লাস নিচ্ছি। আমি তোমাদের সাথে আছি জুবেদা বেগম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে আমি তোমাদেরকে পড়াবো দক্ষিণ এশিয়ার ইতিহাস 1947 সাল থেকে বাংলাদেশ ব্যতীত। আজকে আমাদের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ার দেশসমূহের আর্থসামাজিক বৈশিষ্ট্য। আমরা এর আগে এই ক্লাসটি আমরা দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাজনৈতিক বৈশিষ্ট্য পড়েছি। আজকে আমরা দক্ষিণ এশিয়ার দেশসমূহের আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো বলতে আমি তোমাদের বললাম 7টা দেশের কথা। এখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলি ম্যাক্সিমাম এই দেশগুলি হবে, নেপাল, ভুটান। আমরা শুরু করি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপনিবেশবাদের পতনের পর এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অর্ধ শতাধিক রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের অব্যাহতি পরে এসব অঞ্চলের জনগণ নতুন আশা-আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে ওঠে। এই সময় জনগণ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপ্লবের অভিজ্ঞতা ও চেতনার মাধ্যমে সনাতন সমাজের সব প্রথা ও ঐতিহ্যকে ভেঙে দিয়ে নতুন সমাজ গঠনে উদ্গ্রীব হয়ে ওঠে। এখানে আমরা তোমাদেরকে বলি উপনিবেশবাদের পতনের পর। তার মানে কি, সাম্রাজ্যবাদী যে শাসনটা ছিল বিশেষ করে ইংল্যান্ডে, সেই সাম্রাজ্যবাদী পতনের পরে, উপনিবেশবাদী পতনের পর এশিয়া এবং আফ্রিকায়, বিশেষ করে আমরা এখন এশিয়ায়, দক্ষিণ এশিয়া বলতে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলি পড়বো। দক্ষিণ এশিয়ার যে দেশগুলি স্বাধীনতা পেয়েছে সেই দেশগুলির কথাই আমরা বলবো এখানে। তো এই সময় কি হয়, জনগণ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপ্লবের অভিজ্ঞতা ও চেতনার মাধ্যমে সনাতন সমাজের সব প্রথা ঐতিহ্যকে ভেঙে দিয়ে নতুন সমাজ গঠনে উদ্গ্রীব হয়ে ওঠে। ক্রমেই তারা পাশ্চাত্য দেশসমূহে সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে ওঠে। এসব দেশে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ জনগণকে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা এবং অর্থনৈতিক জীবনের অধিকতর নিরাপত্তা বিধানের অঙ্গীকার ব্যক্ত করে। যেমন একসময় ভারত উপমহাদেশ ছিল ব্রিটেনের সাম্রাজ্য, ওদের অধীনে ছিল। এখানে বর্তমান বিশ্ব রাজনীতিতে অবস্থিত হচ্ছে বর্তমানে বিশ্ব রাজনীতি হচ্ছে নব্য স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহের উত্থানজনিত সৃষ্ট রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের বিকৃতি, বিপ্লব, সংস্কার, সেনাবাহিনী, রাজনীতি হস্তক্ষেপ ও জাতীয়তাবাদের সমস্যাকে কেন্দ্র করে। স্বাধীনতাপ্রাপ্ত নব্য রাষ্ট্রগুলোর জন্য বর্তমান যুগ হচ্ছে ব্যাপক পরিবর্তনের যুগ। এই যে যতগুলো দেশ ছিল এশিয়া মহাদেশে, তাদের জন্য ছিল এই যুগটা হচ্ছে তাদের ব্যাপক পরিবর্তনের যুগ। এইসব দেশে বিরামহীন গতিতে পরিবর্তন, আধুনিকরণ এবং উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। আর এইসব পরিবর্তনের প্রভাব পড়ছে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থায়। আমরা এখানে আগের ক্লাসটাতে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা করে ফেলেছি। এখন আমরা সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো মেইনলি দেখব। তো চলো আমরা দেখি অর্থনৈতিক বৈশিষ্ট্যটা কি। সমাজ ব্যবস্থায় প্রকৃতি যাই হোক না কেন, সব ধরনের সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মূল কাঠামো, আর এই রাজনীতি হচ্ছে এর উপরে কাঠামো। মানে রাজনৈতিক জিনিসটাই কিন্তু অর্থনীতিকে পরিচালিত করে। অর্থনৈতিক কাঠামো রাজনৈতিক কাঠামো নির্ধারক। অর্থনৈতিক কাঠামো হচ্ছে রাজনৈতিক কাঠামো নির্ধারক। দক্ষিণ এশিয়া তথা উন্নয়নশীল দেশের প্রধানরা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল ও ত্বরান্বিত করাকে তাদের প্রথম ও প্রধান দায়িত্ব মনে করে। অধিকাংশ উন্নয়নশীল দেশগুলো দিয়ে প্রাচীন সমাজের বৈশিষ্ট্য পরিচিত হয় এবং তাদের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। কিন্তু উপনিবেশিক শাসনের অবসানের পর এই সকল দেশের অর্থনীতি বিভিন্ন খাতে প্রভাবিত হতে থাকে এবং উৎপাদন ব্যবস্থায় ও ব্যাপক রূপান্তর ঘটে। এখন আমরা উন্নয়নশীল দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি দেখবো। মেইনলি যে বৈশিষ্ট্যগুলো আমাদের প্রধান সেগুলি আমরা দেখবো। প্রথম হচ্ছে উন্নয়নের আর্থসামাজিক ভিত্তি রচনা। আমরা একটা করে বর্ণনা করবো, তুমি আমরা একসাথে বলে ফেলতে পারি তোমাদেরকে। তারপর হচ্ছে কৃষি উন্নয়ন, তৃতীয় হচ্ছে শিল্প উন্নয়ন, 4 হচ্ছে পরিকল্পিত উন্নয়ন, 5 জাতীয় মাথাপিছু আয়ের কম উন্নতি, 6 জনসংখ্যার চাপ, 7 শিক্ষার প্রসার, 8 হচ্ছে 9 হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থার কম উন্নতি। প্রথমে হচ্ছে আমাদের উন্নয়নের আর্থসামাজিক ভিত্তি রচনা। দক্ষিণ এশিয়ার অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হল এসব দেশে উন্নয়নের আর্থসামাজিক ভিত্তি রচিত হয়। এসব দেশে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সুবিধা ও জাতি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হয়। এসব দেশ অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সুবিধা ও জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হয়। এটা হচ্ছে উন্নয়নের আর্থসামাজিক ভিত্তি।
দুই নম্বর হচ্ছে কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়ন দেখো, আমরা দেখি যে কৃষি উন্নয়নটা কিরকম। দক্ষিণ এশিয়ার দেশসমূহে কৃষি ব্যবস্থা ছিল প্রাচীন এবং মানব আমলের ওদের চাষ পদ্ধতি ছিল। এই মানব আমল চাষ পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে কৃষির আধুনিকরণের প্রক্রিয়া শুরু হয়। তাহলে ওরা পুরাতন সেই চাষ পদ্ধতির পরিবর্তে এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে এবং কৃষি আধুনিকরণের প্রক্রিয়া শুরু করে। উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নতি এবং রাসায়নিক সার ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে উৎপাদনের বৃদ্ধির প্রচেষ্টা চালায়। তারপর হচ্ছে শিল্প উন্নয়ন। এখানে দক্ষিণ এশিয়ার দেশসমূহে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। এই যে পরিবেশবাদের পরে ওরা যখন 90 স্বাধীনতা লাভ করে তখন কিন্তু নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। এর ফলে কৃষির উপর তাদের নির্ভরশীলতা ক্রমশ হ্রাস পায় এবং মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে আমাদের শিল্প উন্নয়ন। এরপর হচ্ছে আমাদের পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি, যেটা আমরা প্ল্যান ডেভেলপমেন্ট পলিসি বলা হয়। দক্ষিণ এশিয়ার পরিকল্পিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহ ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন, এখানে বলছে পরিকল্পিত উন্নয়ন, পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহ ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এটা হচ্ছে প্ল্যান ডেভেলপমেন্ট পলিসি। এরপর হচ্ছে জাতীয় ও মাথাপিছু আয়ের ক্রমোন্নতি 5। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশসমূহ জাতীয় আয় মাথাপিছু আয়ের ক্রমোন্নতি লক্ষ্য করা আছে। ক্রমে উন্নতিটা ওদের লক্ষ্য করা যায়। কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উন্নয়নশীল দেশে ধীরে হলেও জাতীয় মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি থাকে। এইসব দেশে কৃষি এবং শিল্প ক্ষেত্রে যখন উৎপাদন বৃদ্ধি পায় তখনই কিন্তু আস্তে আস্তে উন্নয়নশীল দেশে, যদি উন্নয়নশীল দেশ, তথাপিও তারা ধীরে ধীরে আস্তে আস্তে জাতীয় মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এরপর জনসংখ্যার চাপ। আমরা দেখি কি চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যু হ্রাস পেয়েছে, কিন্তু সেই অনুপাতে জন্মহার হ্রাস পায়নি। ফলে জনসংখ্যার চাপ অধিক অব্যাহত থাকে। তবে পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রতি জনগণের আগ্রহ সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে জনসংখ্যার চাপ। এরপর 7 নম্বর হচ্ছে শিক্ষার প্রসার। এসব দেশে জনগণের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ পরিলক্ষিত হয়। দেশে শিক্ষার বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য নানা কর্মসূচি ও পরিকল্পনা গৃহীত হয়। এসব দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে শিক্ষিতের হার ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এরপর হচ্ছে মূলধন গঠন। 8 নম্বর হচ্ছে মূলধন গঠন। এইসব দেশে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি এবং শিক্ষা বিস্তারের ফলে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। এই কারণে এসব দেশে মূলধন গঠন বৃদ্ধি পায়। 9 হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্রমোন্নতি। ইংরেজিতে প্রবাদ আছে, ট্রান্সপোর্ট ইজ সিভিলাইজেশন, অর্থ হচ্ছে পরিবহনই হলো সভ্যতা। সাধারণত উন্নয়নশীল দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়। উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার কারণে এসব দেশে জনগণের জীবনযাত্রার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে দক্ষিণ এশিয়ার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ক্রমোন্নতি সহ অবকাঠামোর মতো এসব সুবিধা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কিন্তু পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ওরা আস্তে আস্তে ওদের অবস্থা পরিবর্তিত হচ্ছে। এরপর হচ্ছে কারিগরি জ্ঞানের প্রসার। দক্ষিণ এশিয়ায় এসব দেশের শ্রমিকদের কর্মকৌশলতা খুব উন্নত মানের নয়, কারণ ওরা এখন দক্ষ শ্রমিকই করে ওঠে নাই। তবে এসব দেশে ক্রমশ কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে এবং শ্রমের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর গুরুত্ব আরোপ করে এসব দেশে কারিগরি জ্ঞানের প্রসারের প্রচেষ্টা পরিলক্ষিত হয়। তাহলে এখানে কিন্তু কি ওদের কারিগরি জ্ঞানটা অতটা ডেভেলপ হয়নি। ওরা হাতে কলমে যেটা সেটা, কিন্তু ওরা বেসিক্যালি কারিগরি জ্ঞানটা ওদের এখন অভিভাবে খুব একটা উন্নত মানের ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা উন্নত পর্যায়ে পৌঁছানোর জন্য। জীবনযাত্রার মানের ক্রমোন্নতি। এখানে জীবনযাত্রার মানের ক্রমোন্নতি বলতেছে এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে জীবনযাত্রা। দক্ষিণ এশিয়ার দেশসমূহের অর্থনৈতিক বিশেষ বৈশিষ্ট্য হলো দারিদ্র। এসব দেশের সিংহভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। অনুন্নত কৃষি ব্যবস্থা, শিল্পে অনগ্রসরতা, রাজনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক শোষণ ইত্যাদি এই দারিদ্রকে কেবল দীর্ঘায়িত করে চলেছে। দারিদ্রের কারণে উন্নত দেশের তুলনায় এসব দেশের জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত নিচু। তাহলে ওদের জীবনযাত্রার মানটা আমাদের যে দক্ষিণের যে দেশগুলো আছে আমরা যেগুলো করেছি এখন আগের চেয়ে একটু উন্নত, তথাপি আগে কিন্তু ওদের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করতো এবং ওদের কৃষি ব্যবস্থা, শিল্প অনগ্রসর, রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলি ছিল মূল কারণ। বৈদেশিক শোষণ ইত্যাদি দারিদ্রকে কেবল দীর্ঘায়িত করেছে। এবং দারিদ্রের মেইন কারণ হচ্ছে কি ওদের উন্নত দেশের তুলনায় এসব দেশের জনগণের জীবনযাত্রার মান হচ্ছে অত্যন্ত নিচু। বর্তমান পরিকল্পিত উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে জাতীয় মাথাপিছু আয় কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং উন্নয়নশীল দেশের জনগণের জীবনযাত্রার মান কমে আস্তে আস্তে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপর হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর অতি নির্ভরশীলতা। আমরা দেখি যে আমাদের দেশ এবং অন্যান্য দেশগুলো যেমন পাকিস্তান, ভারত, নেপাল
ভুটান, এই প্রত্যেকটা দেশই কিন্তু আগে ছিল বেশিরভাগ দেশই কিন্তু বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল ছিল। এইসব দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের প্রচুর মূলধনের প্রয়োজন হয়। কেন নির্ভরশীল? ওদের যে অর্থনৈতিক উন্নয়ন সেজন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়, কিন্তু এইসব দেশের আপনদের সম্পদ প্রাপ্তির পরিমাণ যথেষ্ট নয়। এইসব দেশের আপনদের সম্পদ খুবই কম, সীমিত থাকার কারণে এইসব ওরা অন্য দেশের উপর উন্নয়নশীল দেশের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বর্ধিত মাত্রায় বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। যেহেতু তাদের কাছে যথেষ্ট কাঁচামালের পরিমাণ বা আপনদের সম্পদ কম, সেই জন্য ওদেরকে উন্নয়নশীল দেশ তাদের উন্নয়ন কর্মকাণ্ডে বর্ধিত মাত্রায় বৈদেশিক সাহায্যের উপর কাদের উপর নির্ভর করতে হয়? উন্নয়নশীল দেশের উপর নির্ভর করতে হয়। ব্যাপক বেকারত্ব, আমরা দেখি কি দক্ষিণ এশিয়ার দেশসমূহে জনসংখ্যার তুলনায় সম্পদের পরিমাণ কম। যে আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো যে হারে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেই হারে দেশের জনসম্পদের পরিমাণ খুবই কম। উপরন্তু দেশের যুগোপযোগী শিক্ষা পরিকল্পনার অভাবে তো ব্যাপক বেকারত্ব বৃদ্ধি পায়। এইসব শিক্ষার সাথে ওদের চাকরির কোনো মিল নেই বৈষম্যের কারণে। এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা পরিকল্পনার ব্যাপক অভাব রয়েছে। ওদের সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই, সেই জন্য বেকারত্ব দিন বৃদ্ধি পাচ্ছে। এসব দেশে বর্তমানে জনশক্তি রপ্তানি পরিকল্পনা ও শিল্পায়নের সঙ্গে সঙ্গে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে ধীরে ধীরে হলো খুব ধীরে সুস্থে হলো বা ধীরে ধীরে হলো এসব দেশে বেকারত্ব চাপ আস্তে আস্তে ক্রমশ হ্রাস পাচ্ছে। শহর ও গ্রামীণ জীবনের বৈষম্য, এখানে কিন্তু আমরা দেখি যে শহর এবং আমাদের দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত এবং পাকিস্তান এসব দেশে শহরে এবং কি গ্রামীণ জীবনের প্রকট বৈষম্য বিরাজ করে। শহর অঞ্চলে শিল্প কারখানা, ব্যবসা কেন্দ্র উন্নয়ন, মানে সমস্ত কলকারখানা বা শিল্প কারখানা শহর কেন্দ্রিক গড়ে ওঠে। গ্রামে তেমন কোনো শিল্প সংস্থান গড়ে ওঠেনি। তাই এখানে কি শহর অঞ্চল শিল্প কারখানা, ব্যবসা কেন্দ্র উন্নয়ন কর্মকাণ্ড চালু থাকায় সেখানে আধুনিক ও সচ্ছল জীবনযাত্রা নির্বাহ হচ্ছে। এটা হচ্ছে শহরের চিত্র। এর ফলে এসব দেশে কর্মসংস্থান ও জীবিকার তাগিদে গ্রামীণ জনগণের শহরমুখী প্রবণতা পরিলক্ষিত হয়। মানে গ্রামের লোক বেশিরভাগই শহরে দিকে যাত্রা করে। বিপুল সংঘর্ষ গ্রামীণ জনগণ আধুনিক সমাজের সুযোগ সুবিধা ও অর্থনৈতিক সচেতনতা থেকে বঞ্চিত। যেহেতু শহরমুখী সকল কারখানা গড়ে উঠেছে, গ্রামীণ জনগণের শহরমুখী প্রবণতা পরীক্ষিত হয় এবং অন্যদিকে বিপুল সংঘর্ষ গ্রামীণ জনগণ আধুনিক সমাজের সুযোগ সুবিধা ও অর্থনৈতিক সচেতনতা থেকে বঞ্চিত। সেখানে মূল জীবন ধরনের অর্থনীতি বিরাজ করে। শহরাঞ্চলগুলি ছিল আধুনিকতা ও উন্নয়নের স্পর্শ লাভের সৌভাগ্য লাভ করে। প্রথম গ্রাম অঞ্চলগুলো উন্নত ও সনাতন মনোভাবই এখন গ্রামে এখনই আগের মতোই সবকিছু অনুন্নত এবং সনাতন মনোভাব থেকে যাচ্ছে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে এসব বৈষম্য দূর করতে নানামুখী প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। যেমন আমরা দেখেছি বিভিন্ন এনজিও সংস্থাগুলো এখন গ্রামে কিছুটা এই ধরনের কাজ করছে, উন্নয়নের কাজ করার চেষ্টা করছে। গ্রামীণ অর্থনীতির পশ্চাৎপদতা, এরপর হচ্ছে 15 গ্রামীণ অর্থনীতির পশ্চাৎপদতা। নব্য উপনিবেশবাদের ফলে এবং বহু জাগতিক কোম্পানিগুলোর শর্ত অনুযায়ী আমাদের যে বিভিন্ন যে বহুজাতিক কোম্পানিগুলো আছে তাদের শর্ত অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে বিশ্ব বাণিজ্যের অংশীদার। উন্নত দেশগুলো তৈরি পণ্যের সঙ্গে অবাধ প্রতিযোগিতায় টিকতে না পেরে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বিকাশমান শিল্পায়ন প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্যোক্তারা উদ্বিগ্ন। এখানে বলছে কি অবাধ উন্নত দেশগুলোর বন্যের সঙ্গে অবাধ প্রতিযোগিতায় টিকতে না পেরে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বিকাশমান শিল্পায়ন প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্যোক্তারা উদ্বিগ্ন। বর্তমানে উন্নত দেশসমূহে তৈরি দ্রব্যাদি দ্বারা উন্নয়নশীল দেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফলে এসব দেশের গ্রামীণ অর্থনীতি বিলীন হয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর কাঁচামালের বাজারে পরিণত হয় এবং বৈদেশিক মুদ্রার বাজারে উন্নত দেশগুলোর একচেটিয়াত্ব বজায় রাখে। ফলে এসব দেশের বৈদেশিক বাণিজ্যিক প্রতিকূলতা বিদ্যমান। তাহলে এখানে গ্রামীণ অর্থনীতি বলতে আমরা যে উন্নয়নশীল দেখতেছি যে বৈদেশিক মুদ্রা বাজারে দেশগুলো ওদের একচেটিয়া দখলে ওদের, এই জন্য এইসব দেশে বৈদেশিক বাণিজ্য প্রতিযোগিতা ওদের এইসব দেশে মানে উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক বাণিজ্যে প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে খাদ্য সংকট। এরপর হচ্ছে খাদ্য সংকট, ফুড ক্রাইসিস যেটাকে বলা হয়। উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ দেশই খাদ্যের সম্পূর্ণ নয়, যদি এখন কিছুটা লাঘব হয়েছে, আগে আরো বেশি ছিল। খাদ্য সংকট মোকাবেলায় তাদের রপ্তানিকৃত কাঁচামালের মাধ্যমে অর্জিত মুদ্রার এক বৃহৎ অংশ ব্যবহৃত খাদ্য আমদানিতে। তাহলে ওদের কেন হচ্ছে খাদ্য সংকট? ওদের খাদ্য সংকট হচ্ছে কাঁচামালের মাধ্যমে অর্জিত মুদ্রার একটা বৃহৎ অংশ ওদের ব্যবহৃত খাদ্য আমদানিতে। বর্তমানে এসব দেশে কৃষি আধুনিক খাদ্যের সংশোধনের চেষ্টা, কারণ এটা ছিল আগে যেহেতু কৃষি ব্যবস্থা ছিল পুরাতন, আমরা সেই কারণে খাদ্যের ঘাটতি ছিল। ঘাটতির জন্য ওদের প্রচুর পরিমাণ দেশ থেকে প্রচুর খাদ্য আমদানি করতে হতো, যার কারণে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের খাদ্য আমদানিতে চলে যেত। তাই এখন বর্তমানে কিন্তু এইসব অবস্থা আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এইসব দেশ কৃষির আধুনিকরণের মাধ্যমে
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই 16টা পয়েন্ট দেখলাম। এরপর দেখো আমরা বলতে পারি যে কি এই যে ঈশ্বর আলোচনা আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশসমূহের জনগণের মাথাপিছু আয় এবং ও জীবনযাত্রার মান উন্নত দেশের তুলনায় কম হলেও এসব দেশে ইতিমধ্যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি রয়েছে হচ্ছে এবং এসব দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ বিকশিত হচ্ছে। তাহলে আমাদের এইগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো। তাহলে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের কয়েকটা বইয়ের নাম দিয়েছিলাম, যদি আমাদের এই দক্ষিণ এশিয়া দেশ নতুন সিলেবাস, কিন্তু আমি তোমাদের বইয়ের নাম দিয়েছিলাম, সেই বইগুলো তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ওই অনার্স থার্ড ইয়ারে পাবে এই জিনিসগুলো। এখন আমরা দেখবো সামাজিক বৈশিষ্ট্য। এখন সামাজিক বৈশিষ্ট্য আমরা দেখি একটু। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লুসিয়ান ডাব্লিউ পাই তার পলিটিক্স, পার্সোনালিটি অ্যান্ড নেশন বিল্ডিং নামক গ্রন্থে বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 50 কোটি মানুষ স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়েছে এবং প্রায় আরো 100 কোটি মানুষ পুরো রাষ্ট্রের নতুন জাতি হিসেবে পরিচিত লাভের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই সময়ে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার যে অর্ধশত রাষ্ট্রের পরাধীনতা ও পরিবেশী ছিন্ন করেছে তাদের অধিকাংশ ক্ষেত্রে জাতীয়তাবাদ একটি ইতিবাচক ও সুসমন্বিত জাতীয় ঐক্যের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, কারণ ওরা সবাই কিন্তু একই রকম ছিল না। এটি বোঝা যাচ্ছে। স্বাধীনতা সংগ্রামকালে এইসব দেশে জাতীয়তাবাদের আবেদনে সাড়া দিয়ে হাজারো বিভক্তি সমাজ ব্যবস্থাগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। হাজারো বিভক্তি সমাজ বলতে এখানে বিভিন্ন যেমন অঞ্চল, গোত্র, ধর্ম, বর্ণ, শ্রেণী এই ধরনের এইগুলোতে শ্রেণীগুলি বিভক্ত ছিল। তাহলে এখানে বলেছি হাজারো বিভক্তি ও সমাজগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। হাজারো বিভক্তি সমাজগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের বিভক্তি থাকলে ওরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীনতার জন্য। দক্ষিণ এশিয়া তথা উন্নয়নশীল দেশের সামাজিক ও ধর্মীয় পরিবেশ উন্নয়নের জন্য পুরোপুরি অনুকূলে নয়। একসময় এইসব দেশে নিজস্ব কৃষ্টি এবং উচ্চতর সভ্যতা বিরাজমান ছিল। আমরা জানি সব দেশ কিন্তু ওদের সমাজ ধর্মীয় পরিবেশ সব সময় এক অনুকূলে ছিল না। এইসব দেশে নিজেদের নিজস্ব কিছু কৃষ্টি ছিল এবং উচ্চতর সভ্যতা ওদের দেশে বিরাজমান ছিল। কিন্তু বর্তমানে এই পরিবর্তন সাধিত হয়েছে। আর এই পরিবর্তনের প্রধান ভাগ হচ্ছে উপনিবেশিক শাসন, শিক্ষা, রাজনীতি ব্যবস্থা। তাহলে এটা কিন্তু এই যে উপনিবেশিক শাসন ওরা একটা গভীর আমাদের দেশে এইসব দেশের উপর একটা গভীর প্রেক্ষাপাত করেছিল। এটা ওদের একটা ওদের শাসন, শিক্ষা, রাজনীতি ওই জিনিসগুলো ওদের একটা প্রভাব বিস্তার করেছিল। সেই এখানে সেটাই বোঝানো হচ্ছে। উপনিবেশিক শাসন ও শিক্ষা ব্যবস্থার ফলে নতুন সামাজিক স্তরের সৃষ্টি হয়। সনাতন সমাজ ধর্ম বর্ণ ক্রমে পরিবর্তিত হয়ে ধর্মনিরপেক্ষ সামাজিক ব্যবস্থায় একক দৃষ্টিসম্পন্ন এবং সর্বোপরি একক জাতীয়তাবাদের জন্ম দেয়। তাহলে এখানে আমরা কি দেখতেছি, উপনিবেশিক সমাজে ওদের খারাপ দিক থেকে ভালো দিক ওরা কিন্তু গ্রহণ করেছে এবং ওদেরকে কিন্তু অনুসরণ করে কিন্তু ওরা কি সনাতন সমাজ ব্যবস্থা ধর্ম বর্ণ ক্রমে পরিবর্তিত হয়ে ধর্মনিরপেক্ষ সামাজিক ব্যবস্থা একক দৃষ্টিসম্পন্ন মনোভাব এবং সর্বোপরি একক জাতীয়তাবাদের জন্ম দেয়। তাহলে নিচে আমরা এভাবে কিন্তু নিচে আমরা নিম্নে কিছু সামাজিক বৈশিষ্ট্য দেখব। প্রথম হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। ধর্মীয় সাম্প্রদায়িকতা বলতে আমরা কিভাবে বুঝি, যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ার দেশে বহু ধর্মভিত্তিক শ্রেণী এবং গোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন শ্রীলঙ্কায় বৌদ্ধ হচ্ছে 69%, হিন্দু হচ্ছে 15%, খ্রিস্টান হচ্ছে 8% এবং ইসলাম অন্যান্য ধর্মীয় শ্রেণী হচ্ছে 8%। পাকিস্তানে হচ্ছে মুসলমান 96%, খ্রিস্টান 1.4%, হিন্দু অন্য 2.6। এই ধর্মভিত্তিক শ্রেণীসমূহ পরস্পর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৃথক স্বতন্ত্র আনুগত্যের অধিকারী নয়, বরং তাদের ধর্মীয় আনুগত্য সামাজিক ও রাজনৈতিক বিকাশে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক আনুগত্য অনেক সময় সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করে, যা জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াকে ব্যাহত করে। তাহলে এটা হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। এরপর হচ্ছে ধর্মভিত্তিক ও শ্রেণী ও গোষ্ঠীর বৈশিষ্ট্য। আমরা দেখেছি দক্ষিণ এশিয়ার দেশগুলি বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কগত ও সংকীর্ণ সংগঠনের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন জনগোষ্ঠীর সম্পর্কগত ও সংকীর্ণ সংগঠনের উপস্থিতি, দৃষ্টিভঙ্গি ও আচরণ ওদের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি এবং কি আচরণ প্রত্যেক দেশ থেকে আলাদা। এসব দেশের মধ্যে শ্রীলঙ্কার মোট জনসংখ্যার 78% হচ্ছে সিংহলি, তামিল হচ্ছে 10%, ভারতীয় তামিল হচ্ছে 9%, অন্য 3%। পাকিস্তানের মোট জনসংখ্যা 60% হচ্ছে পাঞ্জাবি, 12% সিন্ধি, 8.5% হচ্ছে পাঠান এবং 7.6% হচ্ছে মিশ্র এবং 2.5% হচ্ছে বেলুচি। তাহলে এইসব দেশে কি ওদের বিভিন্ন জনগোষ্ঠী ওদের বিভিন্ন সম্পর্কত সংকীর্ণ সংগঠন উপস্থিত করা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে এবং এগুলি সবগুলো কিন্তু অন্য ধরনের। এসব দেশে উপজাতি অথবা বর্ণ থেকে শুরু করে বংশগত ভাষাগত গোষ্ঠীসমূহ একাত্মতা ঐতিহ্য ধর্মগুলি বৃহত্তর জাতীয় একাত্মতার সঙ্গে প্রতিযোগিতা করে। তাহলে এখানে কি এই উপজাতিগুলো এই যে বিভিন্ন ধরনের শ্রীলঙ্কাতে আমরা দেখি, তারপর পাকিস্তানে দেখি, এরপর ভারতেও দেখি, ভারতেও দেখি আমরা, ওখানে কিন্তু অনেকগুলো ওদের ধর্ম ভাষা বর্ণ অনেকগুলো, হিন্দি মারাঠি অনেক ধরনের, গুজরাটি, ওদের অনেক ধরনের ভাষা এবং অনেক ধরনের জাতির সংমিশ্রণ দেখা যায়।
তো এই জাতি যে এই যে ভাষাগত বংশগত গোষ্ঠীগত যে একাত্মতা ঐতিহ্যগত ধরনগুলো বৃহত্তর জাতীয় একাত্মতা চেতনার সঙ্গে অনেক সময় পরিচিত করে ওদেরকে টিকে থাকতে হচ্ছে। তাই এটা হচ্ছে ধর্মভিত্তিক শ্রেণী ও গোষ্ঠীর বৈশিষ্ট্য। এরপর আমরা বলছি ভাষা এবং 3 ভাষা ও, তাহলে আমরা তিন নাম্বার দেখছি ভাষা এবং সংস্কৃতিগত বিরোধ। দক্ষিণ এশিয়ার দেশসমূহের ভাষাগত ও শ্রেণীগত বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি এই অঞ্চলের দেশসমূহ একটি গুরুত্বপূর্ণ দিক। যেমন শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলি, তামিল এবং ইংরেজি। পাকিস্তানের প্রধান ভাষা হচ্ছে পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচি, উর্দু এবং ইংরেজি। এসব দেশে ভাষাগত ও সংস্কৃতি বিরোধ জাতীয় সংস্কৃতি ও রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নের প্রতি অন্যতম প্রতিবন্ধক হিসেবে দেখা যায়। ভাষা ও সংস্কৃতি কেন্দ্র শ্রীলঙ্কায় 1958, 1972 এবং 1976 সালে মারাত্মক সাম্প্রদায়িক সংঘর্ষ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। অনুরূপভাবে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিশেষ পূর্ব বাংলা আঞ্চলিক ভাষা সংস্কৃতি সাধারণত মুসলিম এটা অতিমাত্রায় কেন্দ্রীভূত আমলাদের রাষ্ট্রগঠনের প্রচেষ্টার ফলে পাকিস্তানের শাসক এলিটগণ জাতিগত গঠন কার্যে এবং জাতীয় সংহতি অর্জনের ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়। পূর্ব বাংলা আঞ্চলিকবাদ বাংলা জাতীয়বাদের রূপ নেয়। আঞ্চলিক 52 ভাষা আন্দোলন সময় বলা এটি ছিল সাংস্কৃতিক আন্দোলনের একটি রাজনৈতিক আন্দোলন। এখানে আমরা দেখতেছি কি ভাষাগত একটা ওদের ভাষার ভিন্নতা কিন্তু বড় জিনিস। দক্ষিণ এশিয়ার ভাষার ভিন্নতা একটা বড় ধরনের প্রভাব বা বড় ধরনের বৈশিষ্ট্য বলা যায়। এরপর হচ্ছে শ্রেণী বিভাজন। এটা আমরা প্রথমে বলতে পারতাম শ্রেণী বিভাজনটা কি। এখানে যখন আমাদের অর্থনৈতিক মুক্তি প্রত্যাশায় এবং উন্নত রাজনৈতিক জীবনের কামনায় পুরনো সর্বোপরি একক জাতীয় জন্ম নেয়। অর্থনৈতিক সমাজবিজ্ঞান কখনো আধা সামন্ততান্ত্রিক অর্থনৈতিক দৃষ্টি এবং কখনো কখনো একজন আধা সামন্ততান্ত্রিক শ্রেণী সৃষ্টি হয়েছিল। এই শ্রেণী বিভাজন শাসক এবং শাসিতের এখানে অর্থনৈতিক শক্তিশালী গোষ্ঠীর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। যারা অর্থনৈতিকভাবে যারা অর্থনৈতিক স্বাবলম্বী তাদের হাতে কিন্তু পুরো রাষ্ট্রটা রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই শ্রেণী বিভাজন শাসক এবং শাসিতের মধ্যে ব্যবধান সৃষ্টি করে, ফলে রাজনীতি সংখ্যালঘু শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়। ফলে রাজনীতি হয় সংখ্যালঘু শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়। এরূপ ব্যবধান অনেক সময় জাতীয় সংহতি সাধনার ক্ষেত্রে মারাত্মক হুমকি হিসাবে দেখা যায়। দক্ষিণ এশিয়ার মধ্যে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছিল সংযুক্ত পাকিস্তানের অংশ ছিল প্রায় 1000 মাইল ব্যাপী বিদেশি ভূখণ্ড দ্বারা। এটা আমরা জানি যে আমাদের পাকিস্তানের কি ধরনের ছিল। তাহলে এখানে কিন্তু আমরা কি এখানে এবং 1958 নাগাদ অর্থনৈতিক ক্ষমতার বেশি কেন্দ্রীকরণ ঘটে। এদেশের সকল শিল্প মুনাফার শতকরা 66% বীমা তহবিল নির্ধারণ এবং ব্যাংক সময় 90% মাত্র 20টি পরিবারে নিয়ন্ত্রণে চলে যায়। এরা সবাই ছিল অবাঙালি এবং পশ্চিম পাকিস্তান ভিত্তিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল শিল্পোন্নত অঞ্চল হিসেবে পাঞ্জাবিদের। 19 স্বাধীনতার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সংসদ নির্বাচন জয় সংসদ সদস্য একটি শ্রেণী চুক্তি বিশ্লেষণ করে বলা যায় যে তাহলে এখানে আমরা দেখছি কি এখানে একটা শ্রেণী বিভাজন সৃষ্টি হয় এখানে অর্থনীতি হচ্ছে তারা কিন্তু পুরো দেশটাকে কি নিয়ন্ত্রণ এবং তাদের হাতে কিন্তু রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকে এবং এখানে কিন্তু একটা শ্রেণী বিভাজন সৃষ্টি হয়। শাসক এবং শাসিতের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করে এবং রাজনীতি সংখ্যালঘু রাজনীতি হচ্ছে সংখ্যালঘু শাসক শ্রেণীর আত্মরক্ষার হাতিয়ারে পরিণত হয়। তাহলে আমরা সবসময় দেখবো যে কি দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাজনীতি বৈশিষ্ট্যগুলো প্রধানত এক এবং অভিন্ন। এই বৈশিষ্ট্যসমূহ সকল দেশের রাজনৈতিক ব্যবস্থা ধরন ও প্রকৃতি তুলে ধরে ধরন এবং প্রকৃতি। তাহলে এখানে আমাদের কিন্তু এখানেই শেষ। আমরা এই যে আমাদের এই অধ্যায় 6 আমাদের তোমাদের একটু প্রশ্ন দিচ্ছি, এটা একটু দেখবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো আর্থসামাজিক রাজনীতি বৈশিষ্ট্য আমি আগেই বলেছি এবং অর্থনৈতিক আর্থসামাজিকটা আজকে আলোচনা করলাম। তাহলে এখানে আমাদের পুরো আলোচনা হয়ে গেল দক্ষিণ এশিয়ার দেশগুলো আর্থসামাজিক ও রাজনীতি বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা ভালো করে দেখবে, একটু পড়বে আর একটু বোঝার চেষ্টা করবে আর এই ক্লাসটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা অধ্যায় 7 পরিবর্তনের ধারণা দক্ষিণ দেশসমূহের পরিবর্তন প্রক্রিয়া এই সাবজেক্টটা এই অধ্যায়ের নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশসমূহের পরিবর্তন প্রক্রিয়া। এখানে মেইনলি রাজনৈতিক প্রক্রিয়ার উপর প্রভাব এর পরিবর্তন হচ্ছে। এখানে আরো বিশেষ আমি যেগুলো তোমাদের পড়াবো নেক্সট ক্লাসে পরিবর্তনের ধারণা দক্ষিণ এশিয়া দেশসমূহের পরিবর্তন প্রক্রিয়ার ধরন ও প্রকৃতি এবং নব্য উপনিবেশবাদের প্রভাব। এই তিনটা জিনিসই আমি